হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে হিস্ট্রি রেখেছো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং বলেছিলাম এটাই আমার ফাইনাল সাজেশান, সেখান থেকে আমি তোমাদের 3টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখন আমি দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও কোন 3টে প্রশ্ন। তার আগে একবার তোমাদের সাজেশানটা কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। এখানে আমি 17টা প্রশ্ন রেখেছি। এই হচ্ছে আমার সাজেশান, এটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই সাজেশান থেকে আমি যে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 নাম্বারটা অর্থাৎ দিল্লির সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান আলোচনা করো, 3 নাম্বারটা অর্থাৎ দিল্লির সুলতানির ইতিহাসে রাজিয়ার ভূমিকা আলোচনা করো, এবং এখানে দেখো 17 নম্বর প্রশ্ন অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের কার্যাবলী ও কৃতিত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি একই সাথে, চলো দেখে নাও। প্রথমে যেটা ছিল অর্থাৎ 2 নাম্বার কুতুবউদ্দিন আইবকের অবদান আলোচনা করো। এইভাবে বলবে, সূচনা লিখবে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর মোহাম্মদ ঘুরি ভারতের তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে 1206 খ্রিস্টাব্দে ঘুরির আকস্মিক মৃত্যু হলে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক ঘুরির রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেন। বিভিন্ন সমস্যার মধ্যে লিখবে 1-2 করে এভাবে পয়েন্ট দেবে। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে আরোহণের পর কতগুলি জটিল সমস্যার সম্মুখীন হন। এগুলি হলো: 1. মোহাম্মদ ঘুরি তাকে উত্তরাধিকারী ঘোষণা করেননি, তাই সিংহাসনে তার কোনো বৈধ অধিকার ছিল না। 2 হচ্ছে গজনি থেকে ভারতের শাসন পরিচালিত হওয়ার ফলে শাসন কার্যে অসুবিধা হতো। 3 নাম্বার বলবে, তাজউদ্দিন ইলদিজ ও নাসিরউদ্দিন কুবাচা ভারতের রাজ্য দাবি করেন। 4 নাম্বার, বাংলার বখতিয়ার খলজি নিজেকে মোহাম্মদ ঘুরির অনুচর বলে ঘোষণা করেন। এরপরে পয়েন্ট দেবে কার্যাবলীতে বলবে, কুতুবউদ্দিন প্রথমেই ঘুরির উত্তরাধিকারী এবং গিয়াসউদ্দিন ঘুরির কাছ থেকে 1208 খ্রিস্টাব্দে সুলতান উপাধি লাভ করেন। তিনি এরপর নতুন কোনো রাজ্য জয় না করে সাম্রাজ্যকে সুদৃঢ় করার নীতি নেন। ইতিপূর্বে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তাজউদ্দিন ইলদিজ এবং গজনি দখল করে নেন, কিন্তু দেখো এখানে আছে খারিজমের শাহ 1208 খ্রিস্টাব্দে ইলদিজকে গজনি থেকে বিতাড়িত করেন। এই সুযোগে কুতুবউদ্দিন গজনি দখল করে নেন, কিন্তু গজনির জনগণ কুতুবউদ্দিনের বিরোধিতা করলে তিনি ভারতে ফিরে আসেন। এরপরের পয়েন্ট দেবে ক্ষমতা বৃদ্ধি। কুতুবউদ্দিন নিজের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করার জন্য অভিজাতদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের নীতি নেন। তিনি প্রথমে নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে নিজের বোনের বিয়ে দেন এবং নিজে তাজউদ্দিন ইলদিজের মেয়েকে বিয়ে করেন। এর ফলে তিনি প্রধান 2 প্রতিপক্ষকে মিত্রে পরিণত করেন এবং নিজের ক্ষমতা মর্যাদার বৃদ্ধি ঘটান। পরের পয়েন্ট দেখো, বাংলার সমস্যা সমাধান। বাংলায় বখতিয়ার খলজিকে হত্যা করে আলীমর্দান খলজি বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু এরপর খলজির সঙ্গে অন্যান্য মালিকদের বিদ্রোহ শুরু হয়। এই অবস্থায় আলীমর্দান কুতুবউদ্দিনের সাহায্য চান। কুতুবউদ্দিন বাংলার বিদ্রোহ দমন করেন এবং আলীমর্দান বাংলার শাসক হন। এরপরে উপসংহার দেবে, কুতুবউদ্দিন এইভাবে সাম্রাজ্যের রাজনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং প্রশাসনকে উন্নত করার নীতি নেন। এরপর তিনি অভিজাত সম্প্রদায়ের আস্থা অর্জন করেন। এর ফলে দিল্লিতে সুলতানি শাসন সুরক্ষিত হয়। এই কারণে ইতিহাসবিদ শ্রীবাস্তব তাকে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। তাহলে এটা হয়ে গেল তোমাদের 2 নাম্বার প্রশ্নটা। এরপর আসি দেখো 3 নাম্বার অর্থাৎ দিল্লির সুলতানির ইতিহাসে রাজিয়ার ভূমিকা আলোচনা করো। এখান থেকে বলবে, সূচনা দেবে, দিল্লির সুলতানি শাসনের ইতিহাসে রাজিয়া সিংহাসন আরোহণ এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। ইলতুৎমিশ পুত্রদের অযোগ্যতার জন্য কন্যা রাজিয়াকে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন এবং রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। ইতিহাসবিদ নিজামের মতে ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে রাজিয়াই ছিলেন শ্রেষ্ঠ। এরপর আসি দেখো পরের পয়েন্ট, অভিজাতদের বিরোধ।
সিংহাসনে আরোহণের পর রাজিয়ার সঙ্গে আমির ও তুর্কি অভিজাতদের বিরোধ শুরু হয়। প্রাদেশিক অভিজাত শ্রেণী এবং শাসনকর্তারাও রাজিয়ার সিংহাসন লাভ মেনে নিতে পারেননি। এর ফলে এই গোষ্ঠীগুলি একত্রিত হয়ে রাজিয়ার বিরুদ্ধে জোট গঠন করে এবং দিল্লি অবরোধ করে, কিন্তু রাজিয়ার কূটনীতির মাধ্যমে বিদ্রোহীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দমন করেন। এরপর আসবে কার্যাবলী। অভিজাতদের বিদ্রোহ দমনের পর রাজিয়া দেশের সর্বত্র নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর রাজিয়া প্রশাসনিক সংস্কারের কাজে হাত দেন, সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদে নিজেদের মনোনীত ব্যক্তিদের নিয়োগ করেন এবং প্রাদেশিক শাসনকর্তাদের তিনি নতুনভাবে নিযুক্ত করেন। দিল্লিতে একটি ধর্মীয় গোষ্ঠী বিদ্রোহ করলে রাজিয়ার সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেই বিদ্রোহ দমন করেন। এছাড়া শাসনকার্য পরিচালনা, ন্যায় বিচার, সেনাবাহিনী পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে রাজিয়া পারদর্শিতা দেখান। পুরুষের পোশাক পরে রাজিয়া রাজসভায় শাসনকার্য পরিচালনা শুরু করেন। এছাড়া রাজিয়ার 40-এর চক্রকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালান। এরপর বলবে রাজিয়ার পতন। রাজিয়ার পুরুষের মতো শাসনকার্য পরিচালনায় আমির ওমরাহ শ্রেণী অসন্তুষ্ট হয়। অন্যদিকে তুর্কি অভিজাতদের ক্ষমতা হ্রাসের ফলে তাদের মনে রাজিয়ার প্রতি ক্ষোভ জন্মায়। এর ফলে রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। রাজিয়ার বিদ্রোহীদের অন্যতম নেতা আল-তুনিয়াকে বিয়ে করলেও বিদ্রোহ দমন করতে পারেননি। শেষ পর্যন্ত 1240 খ্রিস্টাব্দে বিদ্রোহীদের হাতে রাজিয়া পরাজিত ও নিহত হন। মূল্যায়ন লিখবে। সুলতানি যুগের ইতিহাসে রাজিয়া ছিলেন প্রথম এবং শেষ মহিলা সুলতান। তিনি ছিলেন যথেষ্ট যোগ্য প্রশাসক এবং মিনহাজ-উদ্দিন সিরাজ রাজিয়াকে একজন ন্যায়পরায়ণ, জনকল্যাণকামী ও সামরিক প্রতিভাপন্ন শাসকের অভিধা দেন। তিনি নিজের ক্ষমতার জেরে আমির ও অভিজাতদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন, কিন্তু সমকালীন তুর্কি আমির শ্রেণী একজন নারীর প্রভুত্ব স্বীকার করতে রাজি ছিলেন না। তাই রাজিয়া শাসক হিসাবে শেষ পর্যন্ত ব্যর্থ হন। তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো এখানে যে 17 নম্বর প্রশ্নটা আছে, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের কার্যাবলী ও কৃতিত্ব আলোচনা করো। এটা তোমরা এখান থেকে বলবে। গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক তত্ত্বের মূল বৈশিষ্ট্য বলে আগে পয়েন্ট দেবে, তারপর সূচনা। গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। এরপর তিনি সুলতানের মর্যাদা প্রতিষ্ঠা করা এবং সাম্রাজ্যের সুস্থিতির জন্য পারস্যের রাজাদের অনুকরণে এক নতুন রাজতান্ত্রিক তত্ত্ব প্রতিষ্ঠা করেন। ইতিহাসবিদ নিজামের মতামত অনুসারে এই রাজতান্ত্রিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো। ঐশ্বরিক রাজতন্ত্র বলে পয়েন্ট দেবে। বলবনের রাজতান্ত্রিক তত্ত্ব অনুসারে রাজা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। তিনি প্রচার করেন যে রাজার মর্যাদা ঈশ্বরের ঠিক পরেই। রাজা সমস্ত প্রকার কাজ করার ক্ষেত্রে ঈশ্বরের নির্দেশে পরিচালিত হন। বাহ্যিক মর্যাদার পয়েন্টের মধ্যে লিখবে, বলবন রাজার বাহ্যিক মর্যাদার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি সব সময় জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন। সাধারণ মানুষের কাছ থেকে তিনি নিজেকে দূরে রাখতেন এবং তাদের সঙ্গে কথা বলতে তিনি এক্ষেত্রে বাহ্যিক শিষ্টাচারের ওপর গুরুত্ব দিতেন। বংশ পরিচয়ের প্রাধান্যর মধ্যে বলবে, বলবন উচ্চবংশীয় এবং নিম্নবংশীয় মানুষদের মধ্যে পার্থক্য বজায় রাখতেন এবং নিম্ন বংশের কোনো ব্যক্তিকে তিনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেননি। তিনি সমস্ত কর্মচারীর বংশ পরিচয়ের খবর নিতেন। প্রসঙ্গত উল্লেখ্য, বলবন নিজেকে পৌরাণিক বীর আফরাসিয়ারের বংশধর বলে মনে করতেন। এরপর বলবে পারসিক ঐতিহ্যের অনুসরণ। বলবন রাজতন্ত্রের মধ্যেই পারসিক ঐতিহ্য অনুসরণ করেন। তিনি এদেশে পারস্যের ব্যক্তির প্রথা, পদ্ধতি সমস্ত কিছুই তিনি চালু করেন। এমনকি তিনি পৌত্রদের নাম রাখেন কাইকোবাদ এবং কাইমার্স প্রমুখ। নতুন প্রশাসনিক রীতির মধ্যে বলবে, রাজতান্ত্রিক তত্ত্বের ক্ষেত্রে বলবন প্রশাসনিক রীতিনীতির ওপর গুরুত্ব দেন। তিনি সিজদা এবং পাইবস প্রথা চালু করেন। সিজদা অনুসারে দর্শন প্রার্থীদের সুলতানকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হতো এবং পাইবস প্রথা অনুসারে সুলতানের পদচুম্বন করতে হতো। সুলতান দরবারে মদ্যপান, হাসি ঠাট্টা নিষিদ্ধ করেন। বিভৎস দর্শন রক্ষীদের নিরাপত্তার কাজে নিয়োগ করা হয় এবং পরিষদদের জন্য বিশেষ ধরনের পোশাক চালু হয়েছিল। এরপর বলবে ন্যায় বিচার। বলবন রাজতান্ত্রিক তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায় বিচারের ওপর গুরুত্ব দেন। তিনি জনগণের ওপর থেকে সমস্ত
প্রকার অন্যায় দূর করার নীতি নেন। তিনি বিচারের ক্ষেত্রে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন। উপসংহারে বলবে, বলবান উপরোক্ত নীতিগুলোর মাধ্যমে একদিকে যেমন রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি নিজের ক্ষমতা বৃদ্ধি ঘটান। একইভাবে তিনি 40-এর চক্র দমন করেন এবং অভিজাত সহ সমস্ত প্রজাদের আনুগত্য আদায় করতে সমর্থ হন। এই ছিল তোমাদের গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব। খুবই ছোট করে দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে, তোমরা এটা করলে খুবই সহজভাবে তোমাদের হয়ে যাবে, তাই আমি এখান থেকেই তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।